বলে এবার একটু হাসলো, ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলল, দেখা করতে চাই। কেন? দেখা হলে বলি। সরি, আমি ব্যস্ত, দেখা করতে পারছি না। বলুন কি বলবেন। এইভাবে কিভাবে বলবো? আপনি ফ্রি হবেন কখন? আপাতত আমি ফ্রি হচ্ছি না, টানা 1-2 মাস চলবে এই ব্যস্ততা। ব্যাপারটার জন্য আমি দুঃখিত। আপনি বরং ফোনেই বলুন। এর মধ্যে কি একটু ফ্রি হবেন না? জাস্ট 10 মিনিটের জন্য। আমি বরং আপনার ভার্সিটি আসি, ক্যান্টিনে বসে কথা বলা যাবে। ইটস আর্জেন্ট। হবে না। ভার্সিটির পর আমি শপিং এ যাব। বিয়ের শপিং এ অনেক সময় লাগে, ফ্যামিলি থাকবে সাথে। আই এম সো সরি ডক্টর আরফান। আরফান সন্দিহান কণ্ঠে বলল, কার বিয়ের শপিং? আমার আপনার বিয়ে হচ্ছে? হচ্ছে না, হবে। আমি কি ফোনটা রাখতে পারি ডক্টর? আরফান জবাব দিল না। কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, 5 মিনিটের জন্য দেখা করুন, একটু দেখবো শুধু। কি দেখবেন? আরফান উত্তর দিল না। প্রসঙ্গ পাল্টে বলল, আপনি কি দেখা করছেন? নম্রতা শক্ত কণ্ঠে জবাব দিল। না। ফোনের ওপাশ থেকে ভেসে এলো জোরালো দীর্ঘশ্বাসের শব্দ। নম্রতা ফোন কেটে নিজেও দীর্ঘশ্বাস ফেলল। নীরার দিকে তাকাতে নীরা হঠাৎই প্রশ্ন করল, অন্তর খোঁজ কি পাওয়া গিয়েছে? ফোন ধরেছিল? নম্রতা নীরা শিট নোট কালেক্ট করে লাইব্রেরি থেকে যখন বেরোলো তখন দুপুর 2টো বাজে। দুজনার শরীরই তখন ক্লান্ত, অবিশ্রান্ত। নীরা অস্বস্তি নিয়ে বিড়বিড় করলো। অন্তর কোনো খবর পাওয়া গেল না না? নম্রতা উদাস কণ্ঠে বলল, পাওয়া গেল না তো। এখন তো ফোনও বন্ধ দেখাচ্ছে, চিন্তা করিস না। নাদিম রঞ্জন খুঁজছে, পেয়ে যাবে। নীরা উত্তর দিল না, অতি সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলল। প্রসঙ্গ পাল্টাতে বলল, তোর পত্রপ্রেমিকের কথা কি ভাবলি? পত্রপ্রেমিক শব্দটা শুনতেই ভেতর বাহির নেচে উঠল নম্রতার। চোখ দুটো চকচক করে উঠল। নীরা আবারও বলল, বিলিভ মি দোস্ত, ডক্টর আরফান তোর পত্রপ্রেমিক, তা আমার এখনো বিশ্বাস হচ্ছে না। এই লোকের পক্ষে চিঠিপত্র লেখা আদৌ সম্ভব? নম্রতা জবাব দিল না। আরফানের কথাটা মনে হতেই মন খারাপ লাগছে তার। আরফান আর সে দুজনকে তার দুই মেরুর মানুষ বলে মনে হচ্ছে। সে তো চিঠিতে অতটাও গম্ভীর ছিল না, তবে আরফান এত গম্ভীর কেন? বাকিটা পথ দুজনার কেউই তেমন কথা বলল না। ক্যান্টিনে পৌঁছে হালকা কিছু অর্ডার করতেই কোথা থেকে উড়ে এলো নাদিম। চিরপরিচিত গিটারটা এখনো ঝুলছে কাঁধে। গায়ে থাকা বাদামি শার্টটা ঘামে লেপ্টে আছে বুকে। নম্রতার মুখোমুখি একটা চেয়ার টেনে ধুম করে বসে পড়ল নাদিম। তার পাশে বসলো ক্লান্ত রঞ্জন। ছোঁয়া এলো আরো 10-15 মিনিট পর। হাত ভর্তি বই নিয়ে টালমাটাল পায়ে টেবিলের সামনে দাঁড়ালো সে। বিস্তর সরল হাসি দিয়ে বলল, নীলক্ষেত থেকে কিনে আনলাম এগুলা। কখন যে পড়ে শেষ করবো সব। ছোঁয়ার কথার জবাবে কেউ কিছু বলল না। ছোঁয়ার এই অভ্যাসটা পুরনো। পরীক্ষার আগে আগে স্যারের হাতে টেবিলে মুখে যত বইয়ের নাম শুনেছে বা দেখেছে সব কিনে এনে টেবিল বোঝাই করায় তার স্বভাব। তারপর রাত দিন এক এক করে একটা বইও শেষ করতে না পেরে ডিপ্রেশনে চলে যাওয়াটাও তার অন্যতম স্বভাব। নাদিম মুখে এসে যাওয়া কথাগুলো গিলে নিয়ে খাবার অর্ডার করতে গেল। সারাদিনের ব্যস্ততা এক মুঠো ভাত খাওয়ারও সময় হয়নি তাদের। ট্রে ভর্তি ভাত, আলু ভর্তার ডাল এনে ব্যস্ত ভঙ্গিতে খেতে শুরু করলো সে। রঞ্জন ধীরে স্থিরে নিজের প্লেটটা এগিয়ে নিল। টানা 10 মিনিট বিনা বাক্য ব্যয়ে খেয়ে চলল নাদিম। তারপর হুট করেই বলল, তোর ওই ধাক্কা আরফানকে দেখলাম না রে নমু। তোগো মধ্যে প্রেম প্রীতি হইয়া গেল না তো আবার? নাদিমের কথায় চমকে উঠল নম্রতা। টেবিলের উপর ঝুঁকে কপাল কুঁচকালো। দেখলি? কোথায় দেখলি ওকে? নম্রতার উৎসাহে অবাক হলো নাদিম। সন্দিহান দৃষ্টিতে তাকালো। কোথায় আবার? ভার্সিটিতে তো দেখলাম, আমাদের ডিপার্টমেন্ট থেকেই বের হলো। ওই টাকলা স্যারও ছিল সাথে। নম্রতার মনে দুমুখ অনুভূতি জোয়ার ছুটল। আরফান তারই খুঁজে হয়তো এসেছিল, এমন ভাবনায় খুশি হয়ে উঠল মন। পর মুহূর্তে অদ্ভুত এক অস্বস্তি দানা বাঁধল বুকে। নম্রতার ভাবের এই পরিবর্তন চোখ এড়ালো না নাদিমের। খাওয়া থামিয়ে কপাল কুচকে তাকালো। সন্দিহান কণ্ঠে বলল, তোর ভাগভঙ্গি তো সুদার মনে হচ্ছে না রে মামা। কাহিনী কি? এমনি তো ডাক্তারের নাম শুনে চিরিক মাইরা ওঠা। আজ আবহাওয়া এত ঠান্ডা কেমনে? নাদিমের কথায় অত্যন্ত ভাবুক কণ্ঠে প্রশ্ন করলো ছোঁয়া। Hey guys, what is Sirik? ছোঁয়ার কথায় মেজাজ চটে গেল নাদিমের। ভীষণ বিরক্তি নিয়ে বলল, তুই আবারও আমার মান্দাতার আমলের মেজাজটা খিচড়ে দিলি বাল। দেখ, আমি আজকে বিরাট সিরিয়াস। এই সিরিয়াস মেজাজটা খিচড়ে দিলে তোর খবর খারাপ। Strange, আমি আবার কি করলাম? I was just asking. তোর আস্কিং এর। নাদিমকে কথা শেষ করতে না দিয়ে বিরক্তির শীষ তুলল নম্রতা। বিরক্ত হয়ে বলল,
ও থামবি তোরা, ডক্টর আরফান এখানে কেন এসেছিল সেটা বল। নাদিম চোখ ছোট ছোট করে বলল, তুই আগে তোর কাহিনী বল। ওই ধাক্কা আরফানের জন্য তোর এত নৃত্য করার কারণ কি? হুম। কথাটা বলে ভ্রু নাচালো নাদিম। নম্রতা আমতা আমতা করে কিছু বলার প্রস্তুতি নিতেই পাশ থেকে বিরস কণ্ঠে বলে উঠল নীরা। ওর জন্য নৃত্য করবে না তো কার জন্য করবে? ওই ধাক্কা ধাক্কি তাহার পত্রপ্রেমিক মামা। নাদিম নীরার কথাকে বিন্দুমাত্র গুরুত্ব না দিয়ে বলল। কি পত্রপ্রেমিক বলতে? নীরা ভাবলেশহীন কণ্ঠে বলল, যে প্রেমিক পত্রের মাধ্যমে প্রেম করে তাকে পত্রপ্রেমিক বলে। নীরার কথা বলার ভঙ্গি ভাবলেশীন হলেও বাকিদের চোখ চরক গাছ। কয়েক মিনিট কেউ কোনো কথা বলতে পারল না। নাদিম খাবার মুখে তুলতে ভুলে গেল। তারপর নিতান্তই তাচ্ছিল্যের সাথে বলল, আজারা, আমি জিন্দগিতে বিশ্বাস করি না এটাও সম্ভব। আমারও বিশ্বাস করতে বেগ পেতে হয়েছে, কিন্তু সত্যিটা তাই। এই ছোট ছোট ঘটনাগুলো কি তবে নিতান্তই কাকতালীয়? এত কাকতালীয় ঘটনাও পৃথিবীতে ঘটে? আশ্চর্য। করবে না কেন? আমার কি মনে হয় জানিস, দ্য ফুল ওয়ার্ল্ড ইজ এ পেয়ার অফ কোইন্সিডেন্স। আমাদের বেঁচে থাকাটাও বোধহয় একটা কাকতালীয় ব্যাপার। ছোঁয়ার কথায় সরু চোখে তাকালো নাদিম, তবে কোনো রূপ ধমকাধমকি না করে আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, তোরা মায়েরা দেখি হেভি খেলো, চিঠি চিঠি খেলো, রাগও লোকাল ক্যাচ করে ফেলছিস। মাই গড, আমি চিঠি লিখলে নির্ঘাত এই সময় মতো মাথা পাগল চিট খায়রা অশিক্ষিত গ্যাঞ্জাখোর মায়া যুক্ত। ছোঁয়া চেতে উঠে বলল, আই, তুই কি আমাকে গালি দিচ্ছিস? হোয়াই আর ইউ ইনসাল্টিং মি? নাদিম আর ছোঁয়ার কথা কাটাকাটির মাঝপথেই ফোন এলো রঞ্জনের। ফোনে কথা বলা শেষে স্তব্ধ হয়ে বসে রইল। রঞ্জনের ফ্যাকাশে মুখ দেখে ভেতরে ভেতরে খানিকটা চিন্তিত হলেও বরাবরের মতোই ড্যামকেয়ার ভাব নিয়ে প্রশ্ন ছুড়ল নাদিম। ছি, ফোনে কথা বললাই এমন মটকা মারলি কেন? রঞ্জন নাদিমের দিকে তাকালো। বার কয়েক ঢোক গিলে নিয়ে অত্যন্ত শুকনো কণ্ঠে বলল, অন্তু হাসপাতালে। এই দুটো শব্দেই হাত পা অসাড় হয়ে এলো নীরার। বাকিরাও স্তব্ধ অবিশ্বাস নিয়ে চেয়ে রইল রঞ্জনের মুখ পানে। সবসময় কুল থাকা নাদিমের কপালেও দেখা দিল মৃদু ঘাম। স্পষ্ট কণ্ঠটা একটু কেঁপে উঠল তার। কোন হাসপাতাল? মেডিকেল। কাউকে কিছু বলতে হলো না, বুঝিয়ে দিতে হলো না। পাঁচজোড়া পা কোনো আলাপচারিতা ছাড়াই দৌড়ে বেরিয়ে গেল হাসপাতালের উদ্দেশ্যে। টেবিলে পড়ে রইল আধা খাওয়া খাবার, পরীক্ষার নোট, ছোঁয়ার এক গাদা বই, গরমের জন্য খুলে রাখা নাদিমের জুতা জোড়াও। ক্যান্টিনের বাকি মানুষগুলো বিস্ময় নিয়ে খেয়াল করলো পাঁচজন যুবক যুবতী দিক বিদিক ছুটে চলেছে। চোখে মুখে তাদের একই দ্যুতি, একই ভয়। প্রচন্ড মেজাজ খারাপ নিয়ে রুগীর সামনে বসে আছে আরফান। মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আজ আর রুগী দেখবে না, এটাই শেষ। তারপর সোজা বাড়ি। শারীরিক পরিশ্রম, মানসিক চাপ সব মিলিয়ে কেমন দমবন্ধ লাগছে তার। এভাবে আসলে বাঁচা যায় না। রোগীর সব কথা ঠিকঠাক না শুনেই কাগজ টেনে প্রেসক্রিপশন লিখলো আরফান। প্রেসক্রিপশনটা এগিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এই মেডিসিনগুলো 1 সপ্তাহ ঠিকঠাক খান, 1 সপ্তাহ পর আবার আসবেন। আরফানের কাটকাট কথায় নতুন করে কিছু বলার সাহস পেল না আগন্তুক। প্রেসক্রিপশনটা হাতে নিয়ে মাথা হেলিয়ে সম্মতি জানালো। তারপর ধীর পায়ে বেরিয়ে গেল। আরফান ডান হাতে কপাল চেপে চেয়ারে ঠ্যাস দিয়ে বসলো। বিরক্তি আর আগে মাথাটা ধপধপ করছে তার। পুরো পৃথিবীটাকে ভেঙে গুড়িয়ে ফেলতে ইচ্ছা করছে। বিয়ে করছে মানে কি? মন চাইলো আর বিয়ে করে ফেললো? বিয়ে কি মামার বাড়ির মোয়া? বিয়ের আনন্দে আরফানের সাথে 5 মিনিটের জন্য কথা বলতে পারছে না। আরফানকে এই মারপ্যাচ, এই মানসিক অশান্তিতে রেখে কিভাবে বিয়ে করে ফেলতে পারে সে? সবকিছু এত সোজা। দরকার পড়লে কিডন্যাপ করে হাত পা বেঁধে সামনে বসিয়ে রাখবে। এই ধাঁধা থেকে মুক্তি না দিয়ে যাবে কোথায় মেয়ে? আরফান যা ভাবছে তাই যদি হয় তাহলে তো সারা জীবনেও ছাড়বে না তাকে। থাকতে না চাইলে জোর করে রাখবে। আরফান চোয়াল শক্ত রেখে ঘড়ির দিকে তাকালো। 4:20। চেয়ার থেকে উঠে গিয়ে বের হওয়ার জন্য প্রস্তুতি নিতেই দরজায় কড়া নাড়ল। আরফান ফিরে তাকাতেই দরজা ঠেলে ভেতরে ঢুকলো ওয়ার্ড বয়। আরফানের কপাল কুঁচকে এলো। ভ্রু বাঁকিয়ে তেতো মুখে বলল, কিছু বলবে? ওয়ার্ড বয় মুখ কাচুমাচু করে বলল, স্যার, ইমার্জেন্সি একটা পেশেন্টকে 2 ঘন্টা আগে কেবিনে দেওয়া হয়েছে। তো আরফান থমথমে মুখ দেখে বাকিটা বলার ভরসা পেল না ওয়ার্ড বয়। বার কয়েক ঢোক গিলে বলল, জি স্যার, আসলে আরফান ধীরে অথচ শক্ত কণ্ঠে বলল, যা বলার স্পষ্ট বলো, কি বলতে চাও? রোগীর বাড়ির লোকেরা ভীষণ হল্লা করছে। কেবিনে দেওয়ার পর আর কোনো ডাক্তার দেখেনি তাকে। আপনি যদি একটু দেখতেন। মুনতাসির স্যার আপনার কথা বলে গিয়েছে। আরফান মাত্রাতিরিক্ত বিরক্ত হয়ে বলল, বলেই গিয়েছে মানে কি? এখন কি আমার ডিউটি? উনি নিজে ডিউটিটাও ঠিক মতো করতে পারেন না, আর আমি কেন? হাসপাতালের সব ডাক্তার কি মারা গিয়েছে?
ওয়ার্ড বয়ের মুখ ইতিমধ্যেই ফ্যাকাশে হয়ে গেছে। সবসময় শান্ত রাগহীন মানুষটার কণ্ঠে স্পষ্টত রাগ ঝরতে দেখে আতঙ্কে অস্থির হয়ে উঠছে সে। আরফান খুব দ্রুত সামলে নিল নিজেকে। দুপুরের পর থেকে কিছুতেই রাগ কন্ট্রোলে রাখা যাচ্ছে না, হুটহাট রেগে যাচ্ছে। আর রেগে গেলে সামনের মানুষগুলোকে কঠিন কিছু কথা শোনাতে ইচ্ছে করছে। আরফান গাল ফুলিয়ে শ্বাস নিয়ে মৃদু কণ্ঠে বলল, তুমি যাও, আমি আসছি। ওয়ার্ড বয় যেন দেহে প্রাণ পেল। অনুমতি পেয়ে একরকম ছুটে বেরিয়ে গেল রুম থেকে। আরফান তপ্ত দীর্ঘশ্বাস ফেলে স্টেথোস্কোপ হাতে বেরিয়ে গেল। নির্দিষ্ট কেবিনের দিকে হাঁটতে হাঁটতে তার মনে হলো চিকিৎসকের মতো বিশ্রী পেশা পৃথিবীতে দ্বিতীয়টি নেই। আর এই মুহূর্তে নিজের পেশার প্রতি প্রচন্ড রকম বিরক্ত সে। নির্দিষ্ট কেবিনের সামনে এসেই হঠাৎ থমকে গেল আরফানের পা। করিডোরে চেয়ারে বসে থাকা চিন্তারত মেয়েটিকে দেখে কপালে থাকা বিরক্তির ভাঁজগুলো মিলিয়ে গেল মুহূর্তে। বুক জুড়ে ঠান্ডা পরশ বয়ে গেল। টকবক করতে থাকা রাগগুলো কেমন থিতিয়ে গেল। চোখের দৃষ্টি এক মুহূর্ত বিলম্ব না করে স্থির হয়ে গেল মেয়েটির পায়ে। কিন্তু হায়, মেয়েটির পাজোড়া ঢেকে আছে কালো কাপড়ে নান্দনিক শো জুতোয়। আরফান হতাশ চোখে চেয়ে রইল জুতোয় ঢাকা পাজোড়ার দিকে। নম্রতা দুই হাতে কপাল চেপে বসেছিল। ষষ্ঠ ইন্দ্রিয়ের দেওয়া সতর্ক বার্তায় চোখ তুলে তাকাতেই চমকে উঠল। আরফানকে নিবিষ্ট চোখে জুতো জোড়ার দিকে তাকিয়ে থাকতে দেখে কিছুটা অস্বস্তি বোধ করলো সে। কিছুক্ষণ কাচুমাচু করে এখান থেকে সরে যাওয়ার জন্য উঠে দাঁড়াতেই চোখ তুলে তাকালো আরফান। তার গম্ভীর শান্ত কণ্ঠে এবার খানিক চঞ্চলতা খেলে গেল। আপনি না বিয়ের শপিং এ যান, তাহলে এখানে কি? প্রয়োজন নেই। ভেতরে কি আপনার পেশেন্ট? নম্রতা মুখ কালো করে বলল। আমার ফ্রেন্ড। আরফান ভিন্ন ভঙ্গিতে ভ্রু নাচিয়ে বলল, ও। এটুকু বলেই থামলো আরফান। পকেটে হাত ঢুকিয়ে সোজা হয়ে দাঁড়ালো। এদিক ওদিক দৃষ্টি ফিরিয়ে ছোট্ট শ্বাস ফেললো। ঘাটটা হালকা কাত করে বলল, কতক্ষণ থাকছেন? জানি না। আরফান অদ্ভুত কর্তৃত্ব স্বরে বলল, আমি না ফেরা পর্যন্ত এখানেই থাকবেন, কথা আছে। আমি আপনার ফ্রেন্ডকে দেখে আসছি, ফিরে এসে না পেলে খবর আছে। আরফানের মৃদু ধমকিতে চোয়াল ঝুলে পড়ার জোগাড় হলো নম্রতার। পাশে বসে থাকা ছোঁয়া চশমার উপর দিয়ে চোখ বড় বড় করে চেয়ে রইল। আরফান যখন কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকলো, আরফানের লোমশ পুরুষালী হাত, স্নিগ্ধ গম্ভীর মুখখানা দেখে নম্রতার প্রথমবারের মতো মনে হলো লোকটা দেখতে ততটাও খারাপ নয়, বরং অদ্ভুত সুন্দর, ভীষণ ভীষণ সুন্দর। পশ্চিম আকাশে ঝুলে আছে স্নিগ্ধ নিরুত্তাপ সূর্য। চারিদিকে কমলা রাঙা আলো ছড়িয়ে জানিয়ে দিচ্ছে ক্লান্ত দিনের বিদায় সম্ভাষণ। কেবিনের ছোট্ট কাচের জানালায় গড়াগড়ি খাচ্ছে নরম মিষ্টি আলো। জানালার কার্নিশে বসে থাকা কুচকুচে কালো কাকটা কিছুক্ষণ পরপরই সবিস্ময়ে ঠুকরে দিচ্ছে স্বচ্ছ কাছে ভেসে ওঠা তার নিজস্ব প্রতিবিম্ব। অন্তু সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। মাথায় ভোঁতা যন্ত্রণা হচ্ছে, মস্তিষ্কটা কেমন ঘোলাটে অনুভূতি শূন্য। প্লাস্টারে ঢাকা বাম হাতটা কিছুক্ষণ পরপরই তীক্ষ্ণ ব্যথায় অস্থির করে তুলছে। অন্তু চোখ বুঝলো, অসহনীয় ব্যথায় কপাল কুঞ্চিত। অন্তু চোখ বুঝে বুঝতে পারলো কেবিনের দরজাটা খুলে গিয়েছে। মৃদু মেয়েলি সুবাস ভেসে আসছে কাছে, খুব কাছে। অন্তুর চোখ মেলতে ইচ্ছে করছে না, সামনে দাঁড়িয়ে থাকা রমণীকে দেখতে ইচ্ছে করছে না। চুপচাপ শুয়ে থেকে তার উপস্থিতি অনুভব করতে ইচ্ছে করছে। মীরা কাঠের টুলটা টেনে অন্তুর মাথার কাছে বসলো। এই এতক্ষণে কেবিনে ঢোকার সাহস ও সুযোগ হলো তার। নীরার প্রতি অন্তুর দুর্বলতাটা হয়তো কোনোভাবে জেনে গিয়েছেন অন্তুর মা জাহানারা বেগম। শান্তশিষ্ট গোলগাল মহিলাটি পুরোটা সময় হিংস্র দৃষ্টিতে খেয়াল করে গিয়েছেন নীরাকে। তার দৃষ্টি বলছিল অন্তুর এই অবস্থার জন্য শুধু এবং শুধুই নীরা দায়ী। নীরা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, জেগে আছিস? অন্তু অনিচ্ছা সত্ত্বেও চোখ মেলে তাকালো। নীরার সুন্দর টুলটুলে মুখটিতে গভীর বিষাদ দেখতে পেলে হয়তো খুব বেশি খুশি হতো অন্তু। তার সুপ্ত মনোবুঝি এমনটাই চেয়েছিল। কিন্তু নীরার মাঝে আহামরি দুঃখী দুঃখী ভাব দেখা গেল না। স্নিগ্ধ চোখ জোড়ায় ক্লান্তি ব্যতীত কিচ্ছুটি নেই। অন্তুর জন্য বিন্দুমাত্র অনুভূতি নেই। কষ্ট আর হতাশায় বুকের ভেতরটায় চিনচিনে ব্যথা করে উঠল অন্তু। অন্তুকে চোখ মেলে তাকাতে দেখে দীর্ঘশ্বাস ফেলল নীরা। কঠিন কণ্ঠে বলল, অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো? কোথায় ছিলি এই 2 দিন? সবকিছুকে ফ্যান্টাসি ভাবলে হয় না অন্তু, জীবনটা ফ্যান্টাসি নয়। এই যে তুই এমন উদ্ভট কার্যকলাপগুলো করছিস, তাতে আমার ভেতরের বিরক্তটা হু হু করে বাড়ছে। এর বাইরে অন্য কোনো অনুভূতি হচ্ছে না। দুনিয়াকে কি দেখাতে চাইছিস? আমি অপরাধী আর তুই মহল? ভালোবেসে দেবদাস হয়ে যাচ্ছিস? লিসেন অন্তু, জোর করে বা ইমোশনাল ব্ল্যাকমেল করে কিচ্ছু হয় না। কেন বুঝিস না যে আমিও তোকে ভালোবাসি? যতটা নাদীপ, রঞ্জু, নমু, ছোঁয়াকে ভালোবাসি, ঠিক ততটাই ভালোবাসি তোর জন্য বরাদ্দ।
তোকে এভাবে দেখলে কষ্ট হয়, খারাপ লাগে। কিন্তু এই খারাপ লাগা থেকে সিম্প্যাথি আসে, ভালোবাসাটা আসে না। তাই এসব দেবদাসের ভং ধরা বন্ধ কর। বন্ধু আছিস, বন্ধু থাক প্লিজ। নীরার কঠিন কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনল অন্তু। কয়েক সেকেন্ড অপলক তাকিয়ে থেকে শক্ত কণ্ঠে বলল, তুই নিজেকে এত ইম্পর্টেন্ট কেন ভাবছিস নিরু? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট বিষয়টা আকস্মিক। রাত জেগে বাইক চালাচ্ছিলাম, তাই হয়তো একটু ওদিক ওদিক হয়ে গিয়েছে। এছাড়া কিছুই না। অনেক জীবনে নিজেকে এতটা ইম্পর্টেন্ট ভাবিস না। পায়েসে বাদাম যেমন উঠকো, থাকলে বিলাসিতা, না থাকলে গুরুত্বহীন। তুইও আমার জীবনে সেরকম গুরুত্বহীন। আমাকে নিয়ে না ভেবে নিজের হবু স্বামী সংসার নিয়ে চিন্তা কর দোস্ত। ফ্রেন্ড সার্কেলে তোরই প্রথম বিয়ে, আমরা কিন্তু খুব আশাবাদী। অন্তুর জ্বালা ধরা কথা আর অপমানে ভেতরটা বিষিয়ে উঠল নীরার। অন্তুর দিকে স্থির তাকিয়ে থেকে ম্লান হাসল। বেশ তো, শুনে ভালো লাগলো। এই কথাগুলো বাকি দুনিয়াকেও জানিয়ে দিস। দুনিয়ার কাছে তো আমার নীরা মহাপাপী। অন্তুর ঠোঁটে হাসি ধরে রেখে বলল, অবশ্যই। তুই কি এখন একটু যাবি দোস্ত? আমি ঘুমাবো। নীরা চুপচাপ বসে রইল। ভেতরটা পুড়ছে, জ্বলছে, চোখ ভাসিয়ে দিতে চাইছে উত্তপ্ত বর্ষণ। ততক্ষণে চোখ বুজে নিয়েছে অন্তু। নীরা উদাস দৃষ্টিতে অন্তুর বন্ধ চোখের দিকে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলল। তারপর ধীর পায়ে উঠে এলো জায়গাটা থেকে। কেবিন থেকে বেরিয়ে মায়ের ফোন পেল নীরা। ফোনটা কানে নিয়ে কিছুটা ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াতেই উদ্বেগী কণ্ঠে বলে উঠলেন মা। কেমন আছিস নীরা? নীরা স্বাভাবিক কণ্ঠে বলল, ভালো আছি মা, তুমি ভালো আছো? তা আছি। কাল যে একটু বাড়ি আসতে হচ্ছে তোকে, খুব জরুরি। কেন, কি হয়েছে মা? পরশু থেকে আমার ফাইনাল পরীক্ষা, এখন কিভাবে যাব? একটু ম্যানেজ করে চলে আয় না মা। ছেলের বড় খালা আর দুলাভাই তোকে দেখতে চাইছে। ছেলে পক্ষকে তো আর মানা করতে পারি না। আমি কি করে শোপিস মা? জনে জনে দেখতে হবে কেন? কুরবানির পশুকেও বোধ হয় এত যাচাই বাছাই করে না। আমার অস্বস্তি লাগে। ওপাশ থেকে ব্যস্ত উত্তর, অমন বলতে নেই নীরা। বিয়ের সময় ওসব একটু একটু হয়। আমাদের সময় হয়েছে, ছেলের টাকা পয়সা কিছু নেবে না, শুধু সুন্দরী মেয়ে চাই। এমন শর্তহীনভাবে বিয়ে করছে। মেয়ে তো একটু যাচাই বাছাই করবেই। আমাদের কি এখন টাকা পয়সা দিয়ে বিয়ে দেওয়ার মতো সামর্থ্য আছে? নীরার বলতে ইচ্ছে করলো, সুন্দর মেয়ে চাওয়া কি শর্তের মধ্যে পড়ে না মা? লোকটা তোমার মেয়ের মন নয় দেহ দেখে বিয়ে করছে। এই দেওয়াটা টাকা পয়সা দেওয়ার থেকে অনেক বেশি কিছু কি হয়ে যাচ্ছে না? নীরা তেমন কিছুই বলল না, সুপ্ত দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা মা, আমি সকালের বাসেই আসছি, চিন্তা করো না। হ্যাঁ তাই কর। আর আসার আগে পার্লারে কি সব করে না মেয়েরা, ফেসিয়াল নাকি, ওসব করে আসিস। নিজের যত্ন তো নিস না একদম। দিন দিন পোড়া কাঠ হচ্ছিস। ছেলের বড় খালা নাকি বাঘা মহিলা, বিয়ে টিয়ে ভেঙে গেলে সর্বনাশ। এদিকে এরা স্মার্টফোনের জন্য লাফালাফি করছে। দুই বোনের ভার্সিটির খরচই সামলে উঠতে পারছে না এরাম, তার মধ্যে আবার ফোন। বিন্দুমাত্র আক্কেল নেই মেয়েটার। নীরার মা খ্যাপা কণ্ঠে বললেন, কই, তোকে তো কিনে দেয়নি। তুই তাল মিলিয়ে চলতে পারিসনি, উল্টে পড়ে গিয়েছিস। পেঁয়াজের দাম হয়ে গিয়েছে 30 টাকা কেজি। একটা সংসার চালাতে কত খরচ হয় কোনো ধারণা আছে? ছেলেটা খেটে খেটে মরে যাচ্ছে। মেসে থেকে চাকরি করছে, এই খাচ্ছে এই খাচ্ছে না। এসব কি ও বুঝে না? সারাদিন সেশন ফি, হ্যান্ড ফি, ত্যান ফি। কই, তুই তো নিস না। আমার সাথে ওর তুলনা করছো কেন মা? আমার আর ওর জেনারেশন যথেষ্ট গ্যাপ আছে। তুমি ওকে অযথা বকো না তো মা। ওকে ওর মতন বাঁচতে দাও। আমি টিউশনি খুঁজছি, 2-1 মাসের টিউশনির টাকা জমিয়ে ওকে একটা ফোন কিনে দিব। আমার কাছে টিউশনির কিছু টাকা জমানো আছে, ওর সেশন ফি আমিই পাঠিয়ে দিব মা, ভাইয়াকে পাঠাতে হবে না। নীরার কথায় মা শান্ত হলেন না। সংসারের একের পর এক জোর ঝামেলার কথা আওড়াতে লাগলেন। নীরা চুপচাপ শুনছে, সেই সাথে বুক ফেটে কান্না পাচ্ছে। মনে মনে শুধু একটাই প্রার্থনা করছে, পৃথিবীর আর কোনো মেয়েকেই যেন তার মতো বটগাছের দুর্ভাগা হতে না হয়। ইরাকে যেন তার মতো এতটা সহ্য করতে না হয়। তার ছোট বোনটা একটু বাঁচুক, প্রাণ খুলে বাঁচুক। বুক ফাটা কষ্টগুলোকে দাবিয়ে দিয়ে মস্তিষ্কে চারা দিয়ে উঠলো একটাই চিন্তা, আরেকটা টিউশনি পেতে হবে, খুব শীঘ্রই পেতে হবে। রেস্টুরেন্টের চওড়া টেবিলে মুখোমুখি বসে আছে আরফান, নম্রতা। শেষ বিকেলের কমলা আলো তাদের গায়ে পড়ছে না। অত্যাধুনিক রেস্টুরেন্টটা কৃত্রিম আলোতে ঝলমল করছে। নম্রতা ঘাড় ঘুরিয়ে আশেপাশে ডেকোরেশন দেখছে। মূলত আরফান নামক মানুষটিকে পুরোদমে অ্যাভয়েড করার চেষ্টা করছে।
আরফান নিশ্চুপ চোখে নম্রতার পায়ের দিকে তাকিয়ে আছে। নম্রতা তাকে লক্ষ্য করছে কি করছে না সেদিকে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। নম্রতা ব্যাপারটা প্রথম থেকে খেয়াল করেছে এবং চুপ থেকেছে, কিন্তু এবার একটু নড়ে চড়ে উঠল। হালকা সে গলা পরিষ্কার করলো। আপনি আমার পায়ের দিকে কি দেখছেন? নম্রতার কথায় আরফানের ঘোর কাটলো। আনমনা হয়ে বলল, কিছু বললেন? আপনি আমার পায়ের দিকে অত কি দেখছেন? জুতোগুলো পছন্দ হয়েছে? খুলে দিব? আরফান উত্তর না দিয়ে অল্প কাশলো। দু একদিনের অযত্নে গজানো দাড়িগুলোতে হাত বুলিয়ে নিয়ে ঘাড়ে হাত বুলালো। নম্রতাকে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে একজন ওয়েটারকে ডাকলো আরফান। ছোট হাসি টেনে বলল, কি খাবেন? কিছু খাবো না। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।